আসসালামু আলাইকুম। আজকে আমাদের 7 নম্বর ক্লাস, অফিস ম্যানেজমেন্টের 7 নম্বর ক্লাসে আমরা ইনসার্ট মেনুর লাস্ট যে সাব মেনুগুলো আছে সেগুলোর কাজ শিখব। গত ক্লাসে আমরা শিখছিলাম শেপ নিয়ে যত ধরনের ব্যবহার করতে হয়, শেপ কোন কোন কাজে ব্যবহার করা যায়, খুঁটিনাটি সব বিষয়গুলো আমরা শিখছিলাম গত ক্লাসের মাধ্যমে। তো আজকে আমরা শুরু করব পরবর্তী সাব মেনুগুলো। এখানে আছে স্মার্ট আর্ট, চার্ট। এই যে এখানে চার্টের যে বিষয়টা আছে এটাও আমাদের লাগবে, তবে এটার সাথে যেহেতু এক্সেলের কিছু সম্পৃক্ততা আছে সেজন্য আমরা এই চার্টের কাজটা আমাদের সামনে যখন এক্সেলের ক্লাসে যাব সেখানে আমরা চার্টে চলে আসব। স্ক্রিনশট এটা আমাদের খুব বেশি প্রয়োজন হয় না। স্ক্রিনশট হচ্ছে আমাদের হোম স্ক্রিনের কোনো একটা ক্লিপ এনে এখানে অ্যাড করে দেওয়া, যেটা ছবি আকারে চলে আসবে। তো স্ক্রিনশট যেহেতু আমাদের কাজে লাগে না, এটা বাদ দিচ্ছি। অপ্রয়োজনীয় কাজগুলো আমরা এখানে স্কিপ করব, যেগুলো আমাদের অফিসিয়াল কাজের ক্ষেত্রে তেমন কোনো উপকার হয় না। এরপর হচ্ছে হাইপারলিঙ্ক, বুকমার্ক, ক্রস রেফারেন্স। এই তিনটার মধ্যে হাইপারলিঙ্কটা মাঝে মধ্যে আমরা কাজে লাগাইতে পারি। সেটা হচ্ছে আমরা যখন বড় একটা ফাইল তৈরি করি, সেই ফাইলের মধ্যে যদি আমরা একটা সূচিপত্র তৈরি করতে চাই, যে এই আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন আমি এখানে লিখলাম বুক 1, এরপর লিখলাম বুক 2। তো আমার এখানে দুইটা ফাইল আছে, একটা বুক 1 নামে আর একটা হচ্ছে বুক 2 নামে। এই ফাইলগুলো আমার কম্পিউটারে সেভ করা আছে। তো এখন আমি চাচ্ছি এই বুক 1-এ ক্লিক করলে আমার সেই ফাইলটা এখানে ওপেন হয়ে যাবে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করে আমাদের হাইপারলিঙ্ক অপশন যাব। এখান থেকে হাইপারলিঙ্কে যাব। হাইপারলিঙ্কে যাওয়ার পরে আমরা এই যে ডকুমেন্টস ফোল্ডার, আমাদের কম্পিউটারের সব ফোল্ডারগুলো এখানে দেখা যাচ্ছে। তো এইখান থেকে আমি যে ফোল্ডারটা, যে ফাইলটা আমি এখানে অ্যাড করে দিতে চাচ্ছি সেই ফাইলটা এখানে অ্যাড করে দেবো। যেমন আমি এখানে এই এমরান নামে ফাইলটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ওকে দিলাম। তাহলে দেখা যাচ্ছে এই যে প্রথম বুক 1-এর মধ্যে একটা লিঙ্ক অ্যাড হয়ে গেছে। এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে দেখা যাচ্ছে একটা এই যে একটা লিঙ্ক শো করতেছে। আমরা এই লিঙ্কটা ওপেন করার উপায় হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে রেখে আমরা মাউস ক্লিক করব। এরপর ইয়েস দিলে আমাদের সে ফাইলটা ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে আরমান ফাইল, যেটা আমি লিঙ্ক করে দিচ্ছি। সেম যদি আমি এটাতেও করি, ফাইলটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট হাইপারলিঙ্কে ক্লিক করার পর আমি এখান থেকে অন্য একটা ফাইলে নোট করে দিলাম। এরপরে আমরা কন্ট্রোল ধরে যখন ক্লিক করব এখানে ইয়েস দিব। ইয়েস দিলে এই যে ফাইলটার মধ্যে পাসওয়ার্ড দেওয়া হয়তো সেজন্য এটা ওপেন হচ্ছে না। তো এইভাবে আমরা অনেকগুলো ফাইল যদি আমার কম্পিউটারে থাকে, সে ফাইলগুলো যে যে জায়গায় থাকুক না কেন, আমরা চাইলে সবগুলোকে সিরিয়ালি এক জায়গায় রেখে একটা হাইপারলিঙ্ক তৈরি করে দিতে পারি, যেটা আমরা বলি আমাদের ভাষায় বইয়ের মধ্যে সূচিপত্র। যে আমাদের সূচিপত্রের মধ্যে লিখে থাকে এটা এই জায়গায় আছে, এটা এই জায়গায় আছে, এভাবে করে আমাদেরকে একটা লোকেশন দেয়। তো সেমভাবে কম্পিউটারে যদি অনেক জায়গায় ফাইলগুলো থাকে তখন আমরা এরকম ফাইলটা লিঙ্ক করে দিতে পারি। তো এখন যে ফাইলটা লিঙ্ক করে দিই সে ফাইলটাকে আবার আনলিঙ্ক করতে হবে। এখন আনলিঙ্ক করার জন্য আমরা হাইপারলিঙ্কে গেলাম, গিয়ে এখান থেকে রিমুভ লিঙ্ক। সেমভাবে এটাকেও আমি সিলেক্ট করলাম, হাইপারলিঙ্কে গেলাম, এখান থেকে রিমুভ লিঙ্ক। তাহলে হাইপারলিঙ্ক এটা খুব বেশি প্রয়োজন না, এটা মাঝে মধ্যে হয়তো আমাদের ব্যবহার হতে পারে। তাহলে এটা আমাদের অপশনাল হিসাবে শিখে রাখলাম। তো এরপর হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যেগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগতে পারে, হেডার, আরেকটা হচ্ছে ফুটার, আরেকটা হচ্ছে পেজ নাম্বার। হেডার, ফুটার, পেজ নাম্বার, এই তিনটা জিনিস একটু ভালোভাবে শিখতে হবে, যেহেতু আমাদের প্রত্যেকটা পেজের নাম্বারিং করতে হয়, সিরিয়াল নাম্বার দিতে হয়। হেডার, ফুটার হচ্ছে পেজের উপরে নিচে শিরোনাম লেখা। যেমন আমার এখানে বর্তমানে একটা পেজ আছে, আমি এখানে আরও কয়েকটা পেজ নিব, ব্ল্যাঙ্ক পেজ, এরকম অনেকগুলো পেজ দিলাম। তো একটা পেজে আমি একটা লেখা লিখবো, সেই লেখাটা সবগুলা পেজের মধ্যে হয়ে যাবে। এখন আমরা হেডার, ফুটারের মধ্যে হেডার হচ্ছে উপরে শিরোনাম লেখা। হেডারের অর্থ হচ্ছে উপরে শিরোনাম লেখা। যেমন আমার পেজের উপরে শিরোনাম লিখবো, তো এখানে হেডারে যখন ক্লিক করব কতগুলো রেডিমেড হেডার এখানে আমাদেরকে দেখাবে। তো এইগুলাতে আমরা যদি ক্লিক করি আমাদেরকে সরাসরি হেডারের অপশনে নিয়ে যাব। এই যে আমি এখানে ক্লিক করলাম, আমাকে হেডারের বক্সে নিয়ে গেছে। আমাদের উপরে পেজের উপরে মার্জিনের উপরে হেডার বক্স। তো এখানে আমরা যে কোনো কিছু লিখলে সেটা প্রত্যেকটা পেজে, যে সেম জিনিসটা প্রত্যেকটা পেজে দেখা যাচ্ছে।
তো আমরা এই কাজটা এখান থেকে না করে আমি চাচ্ছি এভাবে হেডারটা নিব না, আমি এখানে আবার ইনসার্ট মেনুতে যাচ্ছি, গিয়ে হেডারে গিয়ে এখানে এটা রিমুভ করে দিচ্ছি, রিমুভ। তো আমি প্রথম থেকে যাই, আমি বাইরে ক্লিক করি, হেডার থেকে এডিট হেডার, তাহলে এটা হচ্ছে আমাদের মতো করে কাস্টমাইজ করব, এডিট হেডার। এখানে ক্লিক করার পরে আমাদেরকে হেডার বক্সে নিয়ে যাবে, এটা হচ্ছে হেডারের বক্স। এখানে আমরা যা কিছু লিখবো, যেমন আমি একটা অফিসিয়াল ফাইল তৈরি করব, ওই ফাইলের মধ্যে আমাদের অফিসিয়াল ফাইলের নামটা লিখে দেব। যেমন আমি আমার এখানে একটা নাম না আছে, সেটা নিয়ে একটা করে দেখাই, পতেঙ্গা কম্পিউটার ট্রেনিং জন্য লেখাটা লিখলাম। লেখার পরে এটাকে সাজানো গোছানো সবগুলা কাজ করতে হবে। হোম মেনুতে গিয়ে হোমে এসে লেখাকে বড় করব, মাঝখানে নিব, এরপরে বোল্ড করব। এই কাজগুলো আমরা প্রথম পেজ এই হোম ট্যাব থেকে এসে করতে হবে। তো এখন এই কাজটা আমি প্রথম পেজে করলাম, তো দেখবো যে আমাদের প্রত্যেকটা পেজে সেম লেখাটা অ্যাড হয়ে গেছে, সেম লেখাটা প্রত্যেকটা পেজে অ্যাড হয়ে গেছে। তো এটাকে বলা হয় হেডার। এক কথায় এই বক্সে থাকা অবস্থায় আমি যা কিছু করব সব কিছু প্রত্যেকটা পেজ আসবে। এখন সেম কাজ যদি আমরা ফুটারে করি, ফুটার আমরা যখন হেডারে যখন ক্লিক করছি, ফুটারের একটা বক্স আমরা নিচের দিকে পাবো, যে এখানে আছে ফুটার বক্স। তো নিচে যদি আমি একটা অ্যাড্রেস লিখি, সাউথ পতেঙ্গা চট্টগ্রাম, এই লেখাটা লিখে দিলাম। লেখাটা একটু বড় করে দিই। এই লেখাটা প্রত্যেকটা পেজে হয়ে গেছে, এটাকে বলা হয় ফুটার। তাহলে হেডার ফুটার, এই যে দুইটা জিনিস আমরা এক জায়গায় লিখে দিলে সব জায়গায় চলে যাবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে অফিসিয়াল ডকুমেন্টসগুলোতে দেখি প্রিন্টের একটা ডেট দেখি, প্রিন্টের ডেট। আমরা যদি প্রিন্টের একটা ডেট প্রত্যেকটা পেজ আনতে চাই, তাহলে এই কাজটা আমরা এখানে করতে পারি। পেজের নিচে, আমি পেজের নিচে এটাকে এক পাশ থেকে প্রিন্টিং ডেট, প্রিন্ট ডেট এন্ড টাইম, আমি টাইম সহ লিখে দিতে চাচ্ছি। তো আমি চাচ্ছি প্রত্যেকটা পেজ যখন প্রিন্ট হবে, কখন প্রিন্ট হচ্ছে, ওই টাইমটা আমার প্রত্যেকটা পেজের মধ্যে প্রিন্ট হবে, কোন সময়ে এই ডকুমেন্টসটা সে প্রিন্ট করতেছে। তো এই প্রিন্টটা করার সময় প্রত্যেকটা বার যদি সে টাইমটা লিখে দিতে হয়, তাহলে তার জন্য একটা ঝামেলা। সেজন্য আমরা এই যে টাইমটা অটোমেটিক্যালি যাতে আপডেট হয় যখন প্রিন্ট করে তখন, সেজন্য আমরা এখানে আরেকটা কাজ শিখব। ইনসার্ট মেনু থেকে ডেট এন্ড টাইম, এই যে এখানে আছে ডেট এন্ড টাইম, আমরা এখানে কার্সরটা রেখে এই যে টাইম প্রিন্টের ডেটের পরে কার্সরটা রাখলাম, এখানে আছে। এরপরে ডেট এন্ড টাইমে ক্লিক করলাম। ডেট এন্ড টাইমে ক্লিক করার পরে আমরা প্রথমত এখান থেকে যে কোনো একটা ডেট সিলেক্ট করব। এখানে অনেকগুলো আছে যেগুলোর মধ্যে টাইম সহকারে সিলেক্ট করা যায়। আমরা চাইলে এখান থেকে শুধুমাত্র ডেট দিতে পারি, আবার টাইম সহ দিতে পারি। রেকর্ড হচ্ছে, তো আমরা এখানে টাইম সহ দিচ্ছি। টাইম সহ দেওয়ার পরে ওকে দেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে কি আজকে টাইম সহ বর্তমানে কয়টা বাজছে সেই সময়টা সহ এখানে ডেট এন্ড টাইমের মধ্যে চলে আসছে। তো আমরা এই জিনিসটা করলাম একটা পেজের মধ্যে, সব পেজের মধ্যে একই কাজটা হয়ে যাবে। তো পরবর্তীতে আমরা যখন এই পেজগুলোকে প্রিন্ট করব, প্রত্যেকটা পেজের মধ্যে আজকের ডেটটা চলে আসবে। এটা হচ্ছে অটোমেটিক্যালি একটা সিস্টেম। তো আমরা এখানে কাজ করার সময় এখান থেকে যদি করে দিই সেই কাজটা, এখানে একটা অপশন দেখা যাচ্ছে আপডেট অটোমেটিক্যালি। আপডেট অটোমেটিক্যালি এখানে টিক মার্ক দিয়ে দিলে আমাদের প্রত্যেকটা ডেট এন্ড টাইম অটোমেটিক আপডেট হয়। তো এখন আমরা যাই হেডার ফুটারে। হেডার থেকে আমরা একটা কাজ করলাম, কাজ করার পরে এখন দেখা যাচ্ছে আমাদের বাহিরের যে অংশটা আছে সেটা একটু ঝাপসা হয়ে গেছে। তো এখন যদি এই যে হেডার থেকে আমরা বের হয়ে যেতে চাই, তখন আমাকে এখান থেকে বের হওয়ার দুইটা অপশন। একটা হচ্ছে আমরা যখন হেডারে কাজ করি তখন এখানে একটা ডিজাইন অপশন শো করবে। ডিজাইন অপশনে ক্লিক করলে আমরা এখানে পাবো ক্লোজ হেডার অ্যান্ড ফুটার, ক্লোজ হেডার অ্যান্ড ফুটার। এখানে ক্লিক করব, তাহলে আমাদেরকে হেডার ফুটার বক্স থেকে বের করে দিবে। তো আমরা এখন দেখি আমাদের যে কাজগুলো করছি সেগুলো প্রত্যেকটা পেজের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে, প্রত্যেকটা পেজের মধ্যে হেডার অ্যান্ড ফুটার অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি হেডার ফুটারের মধ্যে কোনো এডিট করতে হয়, আমরা শর্টকাটভাবে হেডার ফুটারে যাওয়ার অপশন হচ্ছে ওই হেডার ফুটার লাইনের মধ্যে ডাবল ক্লিক করব। যেমন এই যে এখানে আমি ডাবল ক্লিক করলাম, আমার কার্সরটা হেডার বক্সের মধ্যে ঢুকে গেছে।
এরপর আমরা যখন ওখান থেকে বের হব শর্টকাটভাবে, তাহলে আমাদের পেজের মাঝখানে মানে হেডার ফুটার পেজের মাঝখানে ডাবল ক্লিক করব, তাহলে ওইখান থেকে আমাদের কার্সরটা চলে আসবে। এরপর আমরা সাধারণ যে লেখাটা লিখি, যেখানে আমাদের অন্য অন্য লেখাগুলো লিখবে সেইখানে চলে আসবো, এখানে আমার অন্য অন্য কাজগুলো করব। তাহলে এটা হচ্ছে হেডার ফুটার। তাহলে হেডার ফুটারের মধ্যে মেইন যে জিনিসটা হচ্ছে এক জায়গায় করলে সেটা সব জায়গায় হয়ে যাবে। আমরা যদি এটার মধ্যে একটা পিকচার নিয়ে আসি, তো পিকচারটা নিয়ে আসার জন্য আগে হেডার ফুটার বক্সে যাইতে হবে। আমরা গেলাম, হেডার ফুটার বক্সে যাওয়ার পরে আমি এখান থেকে এই যে পিকচারে ক্লিক করলাম, তাহলে একটা ছবি নিয়ে আসবো। ছবিটা আনার পরে দেখা যাচ্ছে ছবিটা প্রত্যেকটা পেজে হয়ে যাবে। আমি ছবি আনার পরে যে প্রথম কাজটা করতে হয়, হ্যাঁ, ইন ফ্রন্ট অফ টেক্সট। ইন ফ্রন্ট অফ টেক্সট থেকে আমরা ছবিটাকে একটু ছোটো করে দিই, ছবিটা এখানে বসিয়ে দিলাম। তো এখন যদি আমরা ছোটো করে দেখি সবগুলা পেজের মধ্যে ছবিটা হয়ে গেছে। সেমভাবে যদি আমরা এখানে একটা ড্রয়িং করি শেপ দিয়ে, এখান থেকে আমি একটা শেপ নিলাম, এখানে একটা ড্রয়িং করলাম, তো এই যে ড্রয়িংটা এটা প্রত্যেকটা পেজের মধ্যে হয়ে যাচ্ছে। তো একটা পেজ থেকে কেটে দিলে সব পেজ থেকে এটা কেটে যাবে। এটা হচ্ছে হেডার ফুটার। তাহলে আমাদের হেডার ফুটারের কাজ শেষ, আমরা ওখান থেকে বের হব। তাহলে আমরা বাইরে ডাবল ক্লিক করলাম, সেখান থেকে বের হয়ে চলে আসলাম। পরবর্তী কাজ হচ্ছে আমাদের এখানে আছে পেজ নাম্বার। পেজ নাম্বারের যে বিষয়টা সেটা আমরা হেডার ফুটার লেখার আগেই দিয়ে দিব। যদি হেডার ফুটার লেখার পরে দিতে হয় একটু সমস্যা হতে পারে, সেই সমস্যাটা কীভাবে সমাধান করব সেটা আমরা দেখে নিব। তো আমরা প্রথমত পেজ নাম্বারে গেলাম, এরপরে টপ অফ পেজ। টপ অফ পেজে যাওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের পেজের নাম্বারটা কোন জায়গায় দিব। টপ অফ পেজ মানে পেজের উপরে, বাটাম অফ পেজ মানে হচ্ছে পেজের নিচে। টপ অফ পেজে যদি যাই, এখানে দেখা যাচ্ছে কোন জায়গায় পেজের নাম্বারটা বসাবো। এটা প্রথম অপশনটা দেখাচ্ছে, প্রথম প্লেনের মধ্যে দেখাচ্ছে পেজের নাম্বারটা উপরে বাম পাশে কর্নারে হবে। পরবর্তী অপশনটা দেখাচ্ছে পেজের উপরে মাঝখানে হবে। পরবর্তী অপশনটা দেখাচ্ছে পেজের উপরে ডান পাশে কর্নারে হবে। তো আমরা যেটাতে ক্লিক করব সেটাতে পেজের নাম্বারটা বসে যাবে। তো আমি যদি চাই এটাকে নিচে দিব, তাহলে আমরা এখান থেকে ক্লিক করব বাটাম অফ পেজ। এরপরে এখানে বাটাম অফ পেজের কোন পাশে দিব, এটা দিয়ে বোঝানো হচ্ছে নিচে বাম পাশে হবে, এটা দিয়ে বোঝাচ্ছে নিচে মাঝখানে হবে, এটা দিয়ে নিচে ডান পাশে। তো আমরা যদি এই দুটা থেকে কোনোটাই না নিই, তাহলে আমরা এখানে আরেকটা অপশন পাচ্ছি পেজ মার্জিন, মানে পেজের এক পাশে। পেজের এক পাশে যদি আমরা এই পেজের নাম্বারটা বসাতে চাই, তাহলে আমরা কী করব, পেজের নাম্বার থেকে পেজ মার্জিনে সিলেক্ট করলাম। এরপরে এখানে আছে পেজের ডান পাশে বসাবো নাকি বাম পাশে বসাবো, এখানে দেখা দিচ্ছে ছোট ছোট যে অংশগুলো আছে এগুলা দিয়ে দেখা দিচ্ছে কোন পাশে পেজের নাম্বারটা বসাবো। তো এখানে যেহেতু হেডার ফুটার করে ফেলছি, আমরা যদি এখানে পেজের নিচে বসাই, পেজের নিচে কর্নারে বসাই, তখন এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে, আমাদের পেজের হেডারটা কেটে গেছে। তো পেজের হেডারটা কেটে গেছে, এটা আমাদেরকে পেজের হেডারটা আবার আনতে হবে। তো সেজন্য পেজ নাম্বারটা আমরা পেজ হেডার ফুটার করার আগেই করে ফেলবো। যদি পেজ হেডার ফুটারটা করে ফেলি, এরপরে যদি পেজ নাম্বারটা নিয়ে আসি, তাহলে আমাদের এই পেজের হেডারটা বা ফুটার যেখানে দিই সেখানে এটা কেটে যায়। তো এটা না হওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি, পেজ নাম্বারটা এমন একটা জায়গায় নিয়ে আসবো, সেখান থেকে এটাকে কাস্টমাইজ করে আমরা কর্নারে নিয়ে যাব। যেমন আমরা ইনসার্ট মেনুতে যাচ্ছি, পেজ নাম্বারে যাচ্ছি, এরপরে হচ্ছে পেজ মার্জিন। আমরা পেজ মার্জিন সিলেক্ট করলাম, এখান থেকে ডান পাশে এই যে এখানে লেখা আছে ডান পাশে আমরা পেজের নাম্বারটা নিয়ে নিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে পেজ 1, পেজ 2, এভাবে নাম্বারটা চলে আসছে। তো এটা এখানে আনার পরে আমরা এই যে বক্সটাকে এটাকে আমরা টেনে মাউস দিয়ে আমরা টেনে এটাকে ঠিক কর্নারে নিয়ে যাব। কর্নারে যখন নিয়ে যাব, আমরা দেখব যে এখানে প্রত্যেকটা পেজের মধ্যে পেজের নাম্বারটা কর্নারে চলে গেছে। তো আমাদেরকে আর আলাদাভাবে পেজের নাম্বারটা সেট আপ করতে হবে না। এটা হচ্ছে পেজের নাম্বার বসানোর সঠিক নিয়ম। তো এখন আমরা পরবর্তী কাজে যাব। পেজ নাম্বার পর্যন্ত আমাদের কমপ্লিট। এরপর হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্সের মাধ্যমে আমরা যে কোনো লেখাকে যে কোনো স্থানে আমরা লিখতে পারি। আমরা যদি টেক্সট বক্সের উপরে ক্লিক করি, এরকম রেডিমেড অনেকগুলো টেক্সট বক্স চলে আসবে এখানে, যেগুলাতে আমরা ক্লিক করলে একটা বক্স চলে আসবে। তো এগুলো আমরা নিব না, এরকম বক্সগুলা আমরা নিব না। এটাকে আমি সিলেক্ট করলাম, ক্লিক করে ডিলিট করে দিলাম। তো আমরা টেক্সট বক্স নিব ড্র করে। এখান থেকে আমরা একদম নিচে চলে যাব, ড্র টেক্সট বক্স, এটাতে ক্লিক করে আমাদের
মাউস পয়েন্টারের সাহায্যে আমরা মাউস ড্র্যাগ করে এটা একটা বক্স আঁকলাম। আঁকার পরে আমরা এখানে যা কিছু লিখবো, যেমন আমি এখানে লিখলাম চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, এভাবে করে আমাদের মার্জিনের বাইরে যদি কোনো কিছু লিখতে হয় তখন আমরা এই যে টেক্সট বক্সটা ব্যবহার করতে পারি। এখন টেক্সট বক্স ব্যবহারের পরে যদি এই যে লাইনটাকে মুছে দিতে চাই তখন আমাদেরকে এই বক্সে ক্লিক করে ফরম্যাট অপশনে যেতে হবে। যেহেতু এটা লাইনটা মুছতে হবে সেজন্য আমরা শেপ আউটলাইনে এসে এখান থেকে নো আউটলাইন করে দেব, তাহলে এই বক্স থাকবে কিন্তু বক্সের কোনো লাইন থাকবে না। আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে যেভাবে দেখব সেটা হচ্ছে এভাবে, আমাদের এই যে চ্যাপ্টার 2 লিখে থাকবে, এখানে কোনো বক্স থাকবে না, যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মার্জিন, ডট ডট যে বক্স দেখা যাচ্ছে সেটা হচ্ছে মার্জিন। আমাদেরকে এটা বুঝতে হবে। এরপর হচ্ছে ওয়ার্ড আর্ট, এই জিনিসটা আমাদের লাগবে। আমরা যখন কোনো একটা অ্যাসাইনমেন্টের কাভার পেজ বানাবো, কোনো একটা ডিজাইন করে কাভার পেজ বানাবো, তখন আমাদেরকে একটা লেখাকে আর্ট করে লিখতে হবে। যেমন আমি এখান থেকে একটা আর্ট বক্স বের করি, এখান থেকে আমি একটা আর্ট বক্স বের করলাম, এই ফয়সাল। আচ্ছা, এখানে আর্ট বক্স লেখার মতো কিছু নাই, ফয়সাল, ওয়াহিদ, এই যে এখানে একটা বক্স দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে একটা ম্যাগাজিন বা কাভার পেজ, আমরা একটা বইয়ের কাভার ডিজাইন, এটাও আমরা সম্পূর্ণ মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করছি, যে শেপ দিয়ে আমরা করছি। এগুলা ক্লাস আলাদাভাবে আমি শেয়ার করব, সেজন্য এইখানে এই বিষয় নিয়ে আসতেছি না। তো আমি এখানে নিয়ে আসতেছি আমাদের ওয়ার্ড আর্ট। এটা ইনসার্ট মেনু থেকে আমরা যদি কোনো একটা লেখাকে আর্ট করে লিখতে চাই, আমি এখানে ওয়ার্ড আর্টে ক্লিক করলাম, করার পরে এখান থেকে যে কোনো একটা স্টাইল নিব। এখান থেকে এই যে এক পাশে আমার একটা ওয়ার্ড আর্টের বক্স চলে আসছে, ইউর টেক্সট হিয়ার। তো আমরা এখানে ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম। এখানে আমি কোনো একটা ক্যাপশন লিখবো বা কোনো একটা লেখা লিখবো, পতেঙ্গা লিখলাম আমি। পতেঙ্গা চট্টগ্রাম, এই লেখাটা লিখে আমি যে কোনো জায়গায় যদি দিতে চাই আর্ট করে, তাহলে আমরা এই আর্ট লেখার মাধ্যমে এটা ব্যবহার করতে পারি ওয়ার্ড আর্টের মাধ্যমে। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি ওয়ার্ড আর্টটা কোন জায়গায় ব্যবহার করা হয়। আমরা যদি চাই এখানে এই স্কুল কলেজের নামের নিচে আমি আর্টটা বক্সটাকে ব্যবহার করব, তাহলে আমি এই বক্সটাকে এখান থেকে সরিয়ে, এখান থেকে যে লেখার বক্স এটাকে সরিয়ে আমি এখানে এটাকে নিয়ে আসলাম। এরপরে এই বক্সটাকে এইখানে বসে দিলাম, এরপরে এটাকে এর নিচে বসে দিলাম। এইভাবে করে আমরা কোনো একটা ডিজাইনের মধ্যে আর্ট বক্স ব্যবহার করলে এইভাবে সুন্দরভাবে প্রিন্ট আসবে। এই যে এইভাবে আমাদের প্রিন্ট আসবে, এটা প্রিন্ট প্রিভিউর মাধ্যমে আমরা দেখতেছি। এটা আশা করি ক্লিয়ার যে আমরা ওয়ার্ড আর্টটা কোন কাজে ব্যবহার করব। তো যে কোনো সময় আমরা যখন কোনো একটা লেখাকে ডিজাইন করে ব্যবহার করতে হবে, তখন আমরা ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট যে কোনো একটা নিব, ওখানে আমরা যা কিছু লিখবো সেটা আর্ট স্টাইলে আসবে, আমরা যেখানে সেখানে এটাকে নিয়ে যেতে পারবো। এরপরে হচ্ছে ড্রপ ক্যাপ, এটা আমাদের লাগে না। যেমন এই যে লেখাগুলোকে লিখলাম, এগুলোতে যদি আমি ড্রপ ক্যাপে কনভার্ট করি, শুধুমাত্র প্রথম অক্ষরটা বড় হাতের দেখাই, এটা আমাদের লাগে না, সেজন্য এই জিনিসটাকে আমি স্কিপ করতেছি, কেটে দিচ্ছি। এই যে ড্রপ ক্যাপের যে বিষয়টা, এটাকে আমি এখান থেকে নাম করে দিচ্ছি, বাদ দিয়ে দিলাম, যেখান থেকে করছি সেখান থেকে নাম করে দিলাম। এরপর হচ্ছে ডেট এন্ড টাইম, আমরা যখন এখান থেকে ডেট লিখি, এই যে ডেট লিখলাম, ডেট লেখার পরে আমরা সাধারণত হাতে লিখে দিতে পারি যে আজকের ডেটটা কত, এইভাবে আমরা লিখে দিতে পারি। তো আমরা এভাবে না লিখে আমরা যদি চাই এটাকে অটোমেটিক্যালি আপডেট করব, তাহলে আমরা ডেট এন্ড টাইমের মাধ্যমে এখান থেকে এটাকে আপডেট করতে পারি, যে আজকের ডেটটা আমরা এখান থেকে তুলে দিলাম এবং আপডেট অটোমেটিক্যালি এই জায়গাতে আমরা ক্লিক করে দেব, তখন অটোমেটিক্যালি প্রতিদিন এটা আপডেট হবে। আমরা যখনই এই পেজটাকে প্রিন্ট করতে যাব তখনই এই যে ডেট এন্ড টাইমটা আপডেট হবে এবং সেই দিনের তারিখটাই প্রিন্ট হবে। তো এরপর হচ্ছে অবজেক্ট, এটা আমাদের তেমন লাগবে না। অবজেক্টের মাধ্যমে আমরা যদি অন্য কোনো ফাইল থেকে কোনো লেখা নিয়ে আসতে চাই, সম্ভবত এটা এই কাজটা আমাদের করতে হবে না। আমি অবজেক্টের পাশে একটা চিহ্ন আছে, ছোট্ট একটা এরো চিহ্ন আছে, এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে টেক্সট ফ্রম ফাইল, মানে অন্য কোনো ফাইল থেকে টেক্সট নিয়ে আসা। তো আমরা অন্য কোনো ফাইল থেকে যদি টেক্সট নিয়ে আসতে যাই, তাহলে প্রথমত সে ফাইলটাকে সিলেক্ট করতে হবে, এরপরে ইনসার্ট করলে
সেই ফাইলের লেখাগুলাই যে এখানে চলে আসছে। তো এই কাজটা আমরা এইভাবে না করে আমরা সরাসরি কোনো ফাইলটাকে ওপেন করে সরাসরি কোনো একটা ফাইলকে ওপেন করব, এখান থেকে ওপেন করে সেই ফাইলের লেখাগুলোকে সিলেক্ট করব, করে এখান থেকে কপি করে এবং ফাইলটাকে কেটে দিলাম। কপি করা লেখাটাকে আমরা এখানে পেস্ট করব। তো কন্ট্রোল বি দিব বা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করে এখান থেকে পেস্টে ক্লিক করে দিলাম। এটা হচ্ছে শর্টকাট নিয়ম, যতটুকু অংশ আমাদের লাগবে ততটুকুই নিয়ে আসবে, এর বাইরে কোনো কিছু আনবো না। এরপর হচ্ছে এখানে আছে সিম্বল এবং ইকুয়েশন, এই দুটা জিনিস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি এখানে কোনো একটা প্যাড তৈরি করি, আমি এখানে মোবাইল নাম্বার লিখবো। তো মোবাইল নাম্বারটা আমরা সাধারণত এভাবেই লিখে দিই যে মোবাইল, এরপরে ইমেইল, এই শব্দগুলো আমরা না লিখে যদি শর্টকাটভাবে এই যে মোবাইলের সিম্বল, ইমেইলের সিম্বল, এই শব্দগুলো ব্যবহার না করে আমরা এখান থেকে সিম্বল নিয়ে আসবো। সিম্বলে ক্লিক করলে এখানে অনেকগুলো সিম্বল দেখা যাচ্ছে। মোর অপশনে, মোর সিম্বলে ক্লিক করলে এখানে আরও অনেকগুলো সিম্বল আসবে। এখানে আমরা দেখব বিভিন্ন ক্যাটাগরির সিম্বল আছে। তো সেখান থেকে যে সিম্বলটা আমার প্রয়োজন হবে সেটাকে আমরা ক্লিক করে এখান থেকে ইনসার্ট করব। তাহলে আমার যদি প্রয়োজন হয়, আমার মোবাইল নাম্বারের আগে একটা মোবাইলের সিম্বল নিয়ে আসবো। এখান থেকে একটা মোবাইলের সিম্বল নিলাম। এরপরে হচ্ছে আমি সিম্বলে ক্লিক করলাম, মোর সিম্বলে গেলাম, মোবাইলের আইকন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলাম। সাপোজ এখানে মোবাইলের আইকন দেখা যাচ্ছে, এটা একটা নিলাম। এরপর হচ্ছে জিমেইল, জিমেইলের জন্য আমরা জিমেইলের জায়গায় সিলেক্ট করলাম এবং এখান থেকে জিমেইলের বক্সটাকে সিলেক্ট করে দিলাম, ইনসার্ট। এরপরে আরও যদি প্রয়োজন হয় ডেট এন্ড টাইম, এই যে ডেট এন্ড টাইমের জায়গায় যদি আমি সময় বোঝাতে এখানে ঘড়ির একটা সিম্বল আমরা এখান থেকে তুলে দিলাম, এই যে ঘড়ির সিম্বলটা তুলে দিয়ে ইনসার্ট। তাহলে এখন যদি আমরা এই শব্দগুলো না লিখিয়েও বুঝতে পারবে যে কোনটা কি। এই যে এখানে ইমেইল কেটে দিলাম, ডেট কেটে দিলাম। তো ডেটটা আমি কেটে দিলাম। তো এই যে শব্দগুলা, এগুলা দিয়ে বোঝানো হচ্ছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আমাদের ব্র্যাকেট দিলে এটা বড় হবে, আমরা শর্টকাটভাবে লেখা বড় করার জন্য, আর পাশে ব্র্যাকেটটা দিলে ছোটো হয়। তো এখানে দেখা যাচ্ছে এই সিম্বলগুলোতে আমরা যে কোনো কালার করতে পারবো, যে কোনো কালারে কনভার্ট করতে পারবো। যেমন রেড কালার দিলাম, সবগুলা রেড কালারের। এখানে আমি একটা মোবাইল নাম্বার লিখবো, তাহলে মোবাইল নাম্বারের আগে একটা মোবাইলের সিম্বল। এখানে জিমেইল নাম্বার লিখবো, তাহলে আমি এখানে জিমেইলের ABCD এভাবে করে আমি যে কোনো কিছু লিখলাম, লিখে @gmail.com। যেমন আমাদের জিমেইলের নাম্বারগুলো এভাবেই লিখতে হয়, জিমেইল অ্যাড্রেসগুলো এইভাবে লিখতে হয়। তাহলে খুব ইজিলি বোঝানো যাচ্ছে যে এই সিম্বলের সাহায্যে আমরা কি বোঝাতে চাচ্ছি। এখানে যে ঘড়ি দিয়ে আমরা বোঝাচ্ছি সময়, টেলিফোন দিয়ে বোঝানো হচ্ছে এখানে একটা নাম্বার আছে, এখানে জিমেইলের সিম্বল দিয়ে বোঝানো হচ্ছে এটা জিমেইল অ্যাড্রেস। তো এরপরে আমরা ইনসার্ট মেনু থেকে ইকুয়েশন যাব। ইকুয়েশনে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভগ্নাংশ লেখা। আমরা যখন কোনো ভগ্নাংশ লিখব 1/2, সেন্টিটা কোস্টিটা, এই টাইপের যতগুলা কাজ আছে সবগুলা করতে হলে আমাদেরকে ইকুয়েশন ব্যবহার করতে হবে। সেটা বোঝানোর জন্য আমি একটা পিকচার নিয়ে আসি। এখান থেকে পিকচারে ক্লিক করলাম, পিকচার থেকে ডাউনলোড, এখান থেকে একটা ছবি নিয়ে আসি। এই যে আমাদের ফাইলের একটা ছবিটা নিয়ে আসলাম, আনার পর আমি এখান থেকে রাফ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলাম। আমার এখানে দরকার হচ্ছে এই সূত্রটুকু, এইটুকু অংশ, বাহিরের অংশগুলো আমার দরকার নাই। এই জিনিসটা করার জন্য আমাদেরকে এই যে এখানে যে সূত্রটা দেখা যাচ্ছে, এই সূত্রটা লিখতে হলে আমাকে এই ইকুয়েশনটা ব্যবহার করতে হবে। এখন আমরা এটা রেখে আমরা এখান থেকে এটা তুলব। প্রথমে ইনসার্ট মেনুতে যাব, এরপর ইকুয়েশনের নিচে একটা চিহ্ন আছে, আমরা যদি এই চিহ্নের মধ্যে ক্লিক করি তাহলে শুধুমাত্র এইটুকু আসবে। আমরা যদি এই চিহ্নের মধ্যে ক্লিক না করে আমাদের ক্লিকটা যদি ঠিক এই যে পায়ের উপরে হয়, এই যে এখানে ইকুয়েশনের যে লোগো আছে এখানের উপরে যদি আমরা করি তাহলে এই সম্পূর্ণ উপরের চার্টের মধ্যে আমাদের যাবতীয় ইকুয়েশনগুলো চলে আসবে। এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যত ধরনের গাণিতিক চিহ্ন আছে সবগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে আমাদের বিশেষ করে যে গুণ চিহ্ন, ভাগ চিহ্ন, এই চিহ্নগুলো আমাদের প্রয়োজন হয়, যেগুলো আমাদের কিবোর্ডে নাই। এই চিহ্নগুলো যখনই প্রয়োজন হয় এখান থেকে আমাদেরকে নিতে হয়। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটা অনুযায়ী এখানে লেখা আছে কিউব রুট এক্স,
একটা ব্র্যাকেটের ভিতরে লেখা আছে কিউব রুট এক্স। তো এটা করতে হলে আমাকে এই যে এখানে যেতে হবে, ইনসার্ট মেনু, ইকুয়েশন, ইনসার্ট থেকে ইকুয়েশন। এখন আমরা লিখব কিউব রুট এক্স। এটার জন্য প্রথমে একটা ব্র্যাকেট নিব, এখান থেকে একটা ব্র্যাকেট নিলাম, সেকেন্ড ব্র্যাকেট। এরপর আমরা ব্র্যাকেটের ভিতরে ঢুকতে হবে, ক্লিক করে ঢুকে আমরা কি করব, এখান থেকে একটা রুট নিব। রুটে ক্লিক করলে এখানে বিভিন্ন ক্যাটাগরির রুট আমরা পাবো, যেটা এখানের সাথে মিল আছে সেটা হচ্ছে 2 নাম্বারটা। তাহলে আমরা 2 নাম্বারটা নিলাম। এরপর এখানে কিউব লিখব, নিচের ঘরে ক্লিক করে এখানে এক্স লিখলাম, তাহলে কিউব রুট এক্স এটা হয়ে গেছে। এখন আমরা বাইরে ক্লিক করে স্পেস দিলাম। পরের লাইনে চলে আসি, পরবর্তী যেটা আছে ওইটা করব। পরবর্তী আছে 2 1/2, এটা লিখতে হলে আমরা সেম ইকুয়েশনে যাব। প্রথম আমরা নর্মালি 2 লিখে ফেললাম। এরপরে আমরা এখান থেকে একটা ভগ্নাংশ নিব। তাহলে এখানে অনেক ক্যাটাগরি ভগ্নাংশ আছে, যে সোজাসুজি ভগ্নাংশ, আড়াআড়ি ভগ্নাংশ, এরকম অনেক ধরনের ভগ্নাংশ আছে। আমার দরকার হচ্ছে 1 নাম্বারটা। তাহলে আমি 1 নাম্বার ভগ্নাংশটা নিলাম, নিয়ে প্রথমে উপরে 1, নিচে এসে 2, এভাবে আমরা 2 নাম্বার ভগ্নাংশটা লিখে ফেললাম। তো লিখা শেষ হলে আমরা এখান থেকে স্পেস দিলাম, পরবর্তী করে চলে গেলাম। এখন আমরা যদি আবার প্রয়োজন হয়ে যায় ইকুয়েশনের, এখন আছে এখানে সামেশন 4 5 6, সামেশন 4 5 6। তাহলে আমরা আবার ইকুয়েশনে যাই, এখান থেকে সামেশনটা নিলাম। সামেশন নেওয়ার পর আমার এটার সাথে মিল আছে, সেটা হচ্ছে 3 নাম্বারটা। আমি 3 নাম্বারটা নিলাম এবং এখানে 4, এখানে 5, এখানে 6, নিচেরটার মধ্যে এসে 6। এইভাবে করে আমরা এই যে ভগ্নাংশটা লিখতে পারবো। এরকম আরও বাকি যেগুলো আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে, এগুলো আশা করি আমরা পারবো। এই যে এখানে a+b² 2ab, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করেন। এই যে এটা লিখতে গেলে অনেকে পারে না, এটা সমস্যা হয়। তো এটা আমি একটু করে দেখাই দিই। ইনসার্ট থেকে ইকুয়েশন, প্রথমত একটা ভগ্নাংশ নিতে হবে, নিলাম। এরপরে নিচে লিখতে হবে 2ab, আমরা 2ab লিখলাম। উপরের ঘরে গিয়ে লিখতে হবে a+b²। তাহলে প্রথমে a+b² লেখার জন্য এখান থেকে একটা স্ক্রিপ্ট নিতে হবে। যে এখান থেকে ক্লিক করে স্ক্রিপ্ট নিব, এই যে 1 নাম্বারটা নেওয়ার পরে আমরা নিচের ঘরে লিখব ব্র্যাকেট a+b, ছোটো হাতের বড় হাতের লিখলে সমস্যা নেই। এরপরে এখানে লিখব স্কোয়ারটা। তাহলে এই যে এই ভগ্নাংশটা হয়ে গেছে, এখানে যে ভগ্নাংশটা দেখানো হয়েছে সেটার কাজ হয়ে গেছে। এরপরে আমরা লিখব, এগুলো আমরা পারবো, এটাও পারবো, এটাও পারবো, এগুলো ইজি আছে, সেজন্য এগুলো দেখাচ্ছি না। লাস্টে যেটা আছে a+b/a-b, এরপরে একই ভগ্নাংশ একই জায়গায় a+b/a-b, একটার নিচে একটা ভগ্নাংশ লিখতে হলে আমরা সেমভাবে একটা ইকুয়েশন নিলাম, নেওয়ার পরে এখান থেকে ভগ্নাংশ নিলাম। এরপর আমরা লিখলাম উপরের ঘরে এসে a+b, নিচে এসে লিখলাম a-b। এখন আমরা এই অবস্থায় আমরা কিবোর্ড থেকে এন্টার দিব, কিবোর্ড থেকে এন্টার দিয়ে আবার একটা ভগ্নাংশ নিব, নিয়ে আমরা উপরের ঘরে আসবো a+b, নিচে এসে a-b। তাহলে একটা ভিতরে 2টা ভগ্নাংশ, একটার জায়গায় 2টা ভগ্নাংশ আমরা লিখে ফেললাম। এটা হচ্ছে ইকুয়েশনের কাজ। এরপরে আমাদের বাকি যে ভগ্নাংশগুলো আছে আশা করি এগুলো আমরা লিখতে পারবো, এগুলো ইজি। কঠিন যতগুলো ভগ্নাংশ আছে সেগুলো আমি আলোচনা করলাম। এরপরে এখানে অন্য যে ভগ্নাংশগুলো আছে, এই যে এগুলা সবগুলো আমাদের বিশেষ করে গাণিতিক কাজ করার সময়, গাণিতিক প্রশ্ন তৈরি করার সময়, যারা টাইপিংয়ের দোকানে গণিত প্রশ্ন তৈরি করে তাদের জন্য এখানে সবগুলো ভালোভাবে শিখতে হবে। আর আমরা যারা এমনিতে অফিসিয়াল ব্যবহারের জন্য শিখতেছি, আমরা শুধুমাত্র ভগ্নাংশ এই টাইপের এগুলা কয়েকটা শিখলে হয়ে যাবে, অন্যগুলো আমাদের তেমন কাজে লাগবে না বললেই চলে। সেজন্য আমরা অতিরিক্ত এগুলাতে সময় দিয়ে সময় নষ্ট করবো না। আমাদের মেইনলি প্রয়োজন হবে এই যে বিভিন্ন ধরনের ছোটোখাটো যে ভগ্নাংশগুলো আছে এগুলা, শুধু এগুলা যদি আমরা পারি তাহলে আমাদের জন্য এনাফ। তো এটা হচ্ছে আমাদের ক্লাস নং, সম্ভবত এটা এখান থেকে যদি আমরা হিসাব করি ক্লাস নং 7, এটা হচ্ছে আমাদের 7 নাম্বার ক্লাস। 7 নাম্বার ক্লাস আমরা আমাদের ইনসার্ট মেনু থেকে সিম্বল, ইকুয়েশন, ডেট এন্ড টাইম এবং এখান থেকে হচ্ছে পেজ নাম্বার দেওয়া, হেডার ফুটার দেওয়া, এরপরে এখান থেকে হাইপার লিঙ্ক তৈরি করা, এই কাজগুলো আমরা সম্পন্ন করলাম। তো পরবর্তী ক্লাসে আমরা আমাদের পেজ লেআউটে যত ধরনের কাজ আছে সবগুলা শিখব। খুঁটিনাটি যতগুলো প্রিন্টেবল কাজ আছে, প্রিন্টের কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই পেজ সেটআপের কাজগুলো।
তো এগুলো আমরা আগামী ক্লাসেও করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।